আসসালামু আলাইকুম। ডায়াবেটিস ইন স্পেশাল সিচুয়েশন এটা নিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম। তো আজকে যে ১ম দিন হচ্ছে জিডিএম নিয়ে আলোচনা করেছি। তো আজকে হচ্ছে বাকি যে ২ টা স্পেশাল সিচুয়েশন আছে চেষ্টা করব ২ টা স্পেশাল সিচুয়েশন নিয়ে আলোচনা করতে। তবে রমাদান নিয়ে আমি বেশ কয়েকটা ডকুমেন্ট গ্যাদার করেছি এবং ডকুমেন্টগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি আপনাদেরকে ২ টা আ কেস স্টাডি দেখাতে চাই জিডিএম রিলেটেড। A 24-year-old lady with first pregnancy of 6 weeks, non-diabetic, fasting কত 5.1 and 2 hour after 10.5, weight 50 কেজি। তাহলে অ্যাপ্রোচ কি হবে? ইনজেকশন নভোরেপিড 444 5 minutes before meal, no long acting insulin। এখানে যেহেতু ফাস্টিং এর থেকে ফাস্টিংটা 5.1 আর এদিকে হচ্ছে 2 আওয়ার আফটার গ্লুকোজ 10.5। আপনাদেরকে হচ্ছে জিডিএম এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা মনে আছে কিনা আমি হচ্ছে আবার একটু দেখাই। সেটা হলো যদি 5.1 হয়, যদি ফাস্টিংটা 5.1 বা তার বেশি, 1 আওয়ার প্লাজমা গ্লুকোজ 10 বা তার বেশি, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ যদি 8.5 বা তার বেশি হয়, ঠিক আছে, প্লাজমা গ্লুকোজ, ঠিক আছে। তো এখানে ওই কেস স্টাডিতে আমরা দেখলাম যে ফাস্টিং তার বেশি এই রেঞ্জ অনুযায়ী এবং 2 আওয়ার আফটারটাও বেশি, কিন্তু ফাস্টিংটা জাস্ট হচ্ছে বর্ডার লাইন। তো এই জন্য এখানে হচ্ছে শুধুমাত্র আমরা শুধুমাত্র হচ্ছে যে শর্ট অ্যাক্টিং যে ইনসুলিন গুলো, র্যাপিড অ্যাক্টিং, সেই ইনসুলিন অ্যাড করেছে, এখানে লং অ্যাক্টিং এর প্রয়োজন নেই। আচ্ছা, কেস স্টাডি 2, 21 বছর বয়সী, তার থার্ড প্রেগন্যান্সি, আগে থেকে সে ডায়াবেটিক ছিল কিনা সেটা কোনো সেটা সেই স্ট্যাটাস জানা নেই। তার হচ্ছে প্রথম ২ টা প্রেগন্যান্সি আনইভেন্টফুল ছিল। তো ও তার ফাস্টিং পাওয়া গেছে 4.7 এবং 2 আওয়ার আফটার প্লাজমা গ্লুকোজ 11.5, ওয়েট হচ্ছে 54 কেজি। অ্যাপ্রোচটা কি? এটা হচ্ছে ইনজেকশন এক র্যাপিড দিলাম 444 করে 30 মিনিটস বিফোর মিল। আচ্ছা, এখন রমাদানের ইয়েটা যায়, সেটা হচ্ছে যে প্রি রমাদান অ্যাসেসমেন্ট। প্রি রমাদান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিস্ক স্ট্র্যাটিফিকেশন ফর রিস্ক স্ট্র্যাটিফিক এই যে পাওয়ার পয়েন্টটা আছে সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে হচ্ছে বিএসএমএমইউর যে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আছে, যে endobsmmu.com, এখানে গেলে আপনার হচ্ছে এই যে রিসোর্সে গেলে কিছু রিসোর্স আছে ফর ডক্টরস, কিছু হচ্ছে স্টুডেন্টস আর পেশেন্টদের মধ্যে রমাদান ডায়াবেটিক বুক, রমাদান ডায়াবেটিক ডায়েট, তারপরে ফুড চার্ট, এটা পাওয়া যাবে। এই ডায়াবেটিক বুক এটা শুধু কভার ফটো, পুরো বইটা সম্ভবত নাই। তো আমি এখানে ফর ডক্টরস যেই ডকুমেন্ট আছে সেটা আপনাদেরকে দেখাই, যে রোল অফ এ ফিজিশিয়ান, রোল অফ এ ফিজিশিয়ান ফর সেফ রমাদান ফাস্টিং, এটা প্রফেসর এম ফরিদউদ্দিন স্যার, তার ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড কোর্স কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। রোল অফ এ ফিজিশিয়ান কি? এটা হচ্ছে চেক এলিজিবিলিটি অফ পেশেন্ট টু ফাস্ট, ম্যানেজ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ফাস্টিং, অ্যাডজাস্ট ডায়েট, এক্সারসাইজ, ড্রাগস, কাউন্সেল টু মনিটর ব্লাড গ্লুকোজ, guidance and advice to allow diabetic patients for safe fasting. বাট এখন আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি রমাদানে কি হয়। আমরা হচ্ছে সানরাইজের একটু আগে থেকে হচ্ছে আমাদের হচ্ছে ফাস্টিংটা শুরু হয়, এরপরে আমরা হচ্ছে ফাস্টিংটা শেষ করি কখন? ডিউরিং সানসেট। হ্যাঁ, তো এই যে সানসেট থেকে সানরাইজ আবার হচ্ছে এই টাইমটাতে আমরা আবার হচ্ছে ফুড
কনজিউম করতে পারি। তাহলে নো ফুড অর ড্রিঙ্ক ফর 12 আওয়ার টু 18 আওয়ার ডিপেন্ডিং অন জিওগ্রাফিক লোকেশন। ঠিক আছে, এখন 12 থেকে 18 ঘন্টা কোনো খাবার বা পানীয় কোনো কিছু হচ্ছে খেতে পারি না আমরা। তো এই সময় কি হয়, কি কি চেঞ্জ হয়? মিল টাইম চেঞ্জ হয়, প্যাটার্ন অফ মিল চেঞ্জ হয় এবং ক্যালোরি ইনটেকটাও চেঞ্জ হয়। এবং এখানে এই সময় কি হয়, পোস্ট প্রান্ডিয়াল ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ে। যখন ফাস্টিং করে ওই টাইমটা মানুষ ঘুমায়, একটু কম কাজ করে, কিন্তু খাবারের পরে মানুষ হচ্ছে অনেক কাজ করে। ইনক্রিজ postprandial activity during the night associated with তারাবি, তারাবির নামাজ পড়ে ইফতারের পরে। তো এই কি কি কোশ্চেন করে? কোশ্চেন করে যে frequently asked question during Ramadan. Can a diabetic patient fast? What are the risks and benefits associated with fasting? What about diet and exercise? How to adjust diet? Can a patient monitor blood sugar while fasting? তো পেশেন্ট এসে জিজ্ঞেস করলো, স্যার আমি কি এবছর রোজা রাখতে পারবো? তো এটা নিয়ে এখানে একদম বিস্তারিত আছে, যারা দেখতে চান এই ডকুমেন্টটা থেকে দেখতে পারেন। আর আমি যদি এটা নিয়ে, যদি আমি তো রমাদান নিয়ে একটা সেপারেট ভিডিও করতে হবে যেটা মনে হচ্ছে, এটা দেখে তখন হচ্ছে আমি আমার আমার প্রেজেন্টেশনে যাই, এখান থেকে দেখে দিলাম এগুলো কোথেকে ইনফরমেশন আসে। তো রমাদানে রিস্ক স্ট্র্যাটিফিকেশনের জন্য আমার হচ্ছে ডায়াবেটিসের টাইপটা জানতে হবে, তার কোন মেডিকেশন আছে সে মেডিকেশনটা জানতে হবে, তারপরে তার হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক কতখানি এবং তার কোনো কমপ্লিকেশন বা কোমরবিডিটি আছে কিনা, তার হচ্ছে ইন্ডিভিজুয়াল সোশ্যাল অ্যান্ড ওয়ার্ক সার্কামস্ট্যান্সেস, যে তার হচ্ছে কাজের কি ধরনের মানে ওয়ার্কলোড আছে, এই ধরনের আশেপাশে কি ধরনের ব্যবস্থা আছে, একা থাকে না পরিবারে আরো কেউ আছে, এই ধরনের, এবং প্রিভিয়াস রমাদান এক্সপেরিয়েন্স। তাইলে আমাদেরকে কয়টা, যে তার ডায়াবেটিসের টাইপ জানতে হবে এবং কি মেডিকেশনে আছে সেটা জানতে হবে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে কিনা সেটা জানতে হবে, হাইপোগ্লাইসেমিয়া রিস্ক তার কতটুকু, কমপ্লিকেশন কোমরবিডিটি আছে কিনা, এবং তার ইন্ডিভিজুয়াল যে সার্কামস্ট্যান্সটা সেটা জানতে হবে এবং প্রিভিয়াস রমাদান এক্সপেরিয়েন্স জানতে হবে। এরপরে এই রিস্ক স্ট্র্যাটিফিকেশন করে লো অর মডারেট রিস্ক, হাই রিস্ক, ভেরি হাই রিস্ক, এইভাবে তিনটা গ্রুপে ফেলতে হবে। ডায়াবেটিক এডুকেশনের মধ্যে হচ্ছে ডায়েট নিয়ে কথা বলতে হবে। দ্য কনজাম্পশন অফ দ্য লার্জ প্রপোর্শন অফ দ্য হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এর যদি খাওয়া হয় সেহরিতে, তাইলে কি হবে, হাইপার গ্লাইসেমিয়া হবে, তাই না, পোস্টপ্রান্ডিয়াল হাইপার গ্লাইসেমিয়া। এই গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে আমি আরেকটা ডায়াবেটিসের যে ইন্ট্রোডাক্টরি যে ভিডিও, সেখানে আমি গ্লাইসেমিক ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো, ওটা ওই স্লাইডটা আমি রেডি করেছি। তো এইখানে আমি আর এটা নিয়ে কথা বলতেছি না, কারণ আমি এখন শুধু স্পেশাল সিচুয়েশনের উপর হাইলাইট করতে চাচ্ছি। তারপরে টেক সারি অ্যাজ লেট অ্যাজ পসিবল, ঠিক আছে, যাতে ফাস্টিংটা যত মানে সারি তো মিস দেয়া যাবেই না, এবং সারিটা যত লেটে পারা যায় তত লেটে নিতে হবে, খেতে হবে আর কি। তো ingestion of complex carbohydrate that delay the digestion and absorption is good choice for sahari, while foods with more simple carbohydrate is more appropriate at iftar। ইফতারের সময় সিম্পল কার্বোহাইড্রেট, আর হচ্ছে সাহারির সময় কমপ্লেক্স কার্বোহাইড্রেট। plenty of water, ফাস্টিং উইদাউট সাহারি ইজ প্রহিবিটেড, একদম প্রহিবিটেড, মানে এই সাহারি হচ্ছে না করে ফাস্টিং করাই যাবে না, তাহলে কি হাইপোগ্লাইসেমিয়ার চান্স। নাইট মিল শুড নট বি মিসড, রাতের যে খাবার আছে সেই খাবারটাও মিস করা যাবে না। মানে তখন হচ্ছে আমরা তো হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টকে বলি যে টোটাল 6টা মিল নিতে, 3টা হচ্ছে মেজর মিল আর ইন বিটুইন স্ন্যাক্স বলি যে আরো 3টা। তো এর মধ্যে একটা স্ন্যাক্স অবশ্যই বেড টাইম হতে হয়। হ্যাঁ, কিন্তু রোজার মধ্যে আমরা কি করি, আমাদের হচ্ছে ইফতারিতে খাই, আর হচ্ছে মাঝখানে অনেকে রাতে খায় আবার খায় না, আবার হচ্ছে সেহরিতে খায়, আবার কেউ কেউ সেহরি মিস করে। এখন এই এই কিন্তু যারা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই 3টা মিল হচ্ছে মাস্ট, ঠিক আছে, মানে ইফতার করতে হবে, তারপরে রাতে খেতে হবে, এরপরে সেহরিও করতে হবে, সেহরিটা হচ্ছে অ্যাজ লেট অ্যাজ পসিবল করতে হবে, এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটা কি করে, এটা যেহেতু ডাইজেশনটা ডিলে হয়, অ্যাবজর্পশনটা ডিলে হয়, সেই জন্য এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এট ইফতার। আমি এটা স্যাম্পল ডায়েট প্ল্যান এটাও দেখিয়ে দিব। আগে হচ্ছে আমি আগে এই মানে এইখানে হচ্ছে
প্রেজেন্টেশনটা কমপ্লেক্স না করার জন্য এখানে এটা আনি নাই। এখন যে ওরাল যে ড্রাগ আছে মুখে খাওয়ার যেটা, সেগুলা হচ্ছে রামাদানে আমরা কিভাবে হচ্ছে মডিফাই করব। ডেইলি যে যেমন মেটফরমিন যদি পায়, তাহলে তার ডেইলি যে টোটাল ডোজ আছে সেটা হলো চেঞ্জ হবে না, মেটফরমিন রিমেইন আনচেঞ্জড। আচ্ছা, এই যে মেটফরমিন রিমেইন আনচেঞ্জড, ওয়ান্স ডেইলি ডোজ যদি হয় তাহলে সেই ডোজটা কখন খাবে? ইফতারের মধ্যে। মেটফরমিন যদি টুয়াইস ডেইলি ডোজে হয় তাহলে সেটা হচ্ছে ইফতার এবং সেহরিতে খাবে। আর যদি সে 3 টাইমস পায় মেটফরমিন, তাহলে যে সকালের যে ডোজটা আছে সেটা পাবে সেহরির সময়, আর লাঞ্চ এবং রাতের যে ডোজটা সেটা ইফতারে সময় নিতে হবে। মানে টোটাল যদি আগে হলো যদি 1500 মিলিগ্রাম পেত মেটফরমিন, তাহলে 1000 খাবে ইফতারে, আর হলো মানে 500 এইভাবে যদি 1500 মিলিগ্রাম করে নেয় তাহলে হচ্ছে সেটা রোজার সময় হবে কি ইফতারে খাবে 1000 মিলিগ্রাম, সেহরিতে 500 মিলিগ্রাম। এরকম ভাবে ইয়ে করতে হবে, মানে 2/3 হচ্ছে ইফতারে আর 1/3 হচ্ছে সেহরিতে খাবে ফরমিনের ক্ষেত্রে। এবার হচ্ছে সালফোনাইল ইউরিয়া। সালফোনাইল ইউরিয়া হচ্ছে যদি ওয়ান্স ডেইলি ডোজ হয় তাহলে ওইটা ইফতারে, এবং এই সময় যেহেতু সালফোনাইল ইউরিয়া কি করে হাইপোগ্লাইসেমিয়া করে, তাইলে ডোজ মে বি রিডিউসড ইন পেশেন্ট উইথ good glycemic control. For twice daily, morning dose should be taken in iftar and evening dose should be taken at sahari with 50% dose reduction. ঠিক আছে, যদি 2 বেলা করে পায় তাহলে যে মর্নিং ডোজটা ইফতারের সময় যে ডোজে পেত ওই ডোজে, আর হচ্ছে ইভিনিং ডোজ ওইটা হচ্ছে সেহরিতে নিতে হবে, কিন্তু আগে যে ডোজ পেত তার 50% ডোজ পাবে। ঠিক আছে, মেগলিটিনাইটস হচ্ছে যদি থ্রাইস ডেইলি ডোজ, তাহলে এটাকে কমায় 2টা ডোজে নিয়ে আসতে হবে টু ওই যে ইফতার আর সেহরি। একার বোঝে কোনো ডোজ মডিফিকেশনের প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে গ্লিটাজোনস যেগুলো আছে সেখানেও হচ্ছে কোনো ডোজ মডিফিকেশনের প্রয়োজন নাই, এগুলো হচ্ছে ডিউরিং ইফতার। তারপরে হলো এসক্লুড ইনহিবিটর, এই যে এগুলো হচ্ছে স্টেবিলাইজেশনের জন্য ইনহিবিটরস। এগুলো কি করতে হবে? অন্তত পক্ষে 2 সপ্তাহ, রোজার অন্তত পক্ষে 2 সপ্তাহ আগে শুরু করতে হবে। যদি মানে এটা শুরু করার প্ল্যান থাকে তাহলে অবশ্যই রোজার 2 সপ্তাহ আগে শুরু করতে হবে, অথবা যদি না পারা যায় তাহলে অন্তত 1 সপ্তাহ আগে শুরু করতে হবে, এবং এটার কোনো ডোজ মডিফিকেশনের প্রয়োজন নাই, ইফতারের সময় নেওয়া যাবে। এবং এটা যেহেতু রেনাল হচ্ছে যে মানে কি বলে যে ইউরিনের সাথে গ্লুকোজ হচ্ছে বের করে দেয়, তো সেজন্য হচ্ছে আমার কি ইউটিআই হওয়ার চান্স বাড়ে, এজন্য এক্সট্রা ওয়াটার শুড বি টেকেন। এখন ইনসুলিনের আমরা হচ্ছে কিভাবে মডিফিকেশন করব। ইনসুলিনের হচ্ছে যদি প্রিমিক্স ইনসুলিন হয় তাহলে মর্নিং ডোজটা আমরা যে মর্নিং ডোজ সেটা হচ্ছে ইফতারে দেয়, আর ইভিনিং ডোজ হচ্ছে সেহরিতে দিব। কত ডোজ রিডাকশন করতে হবে? 20 to 50% ডোজ রিডাকশন। ঠিক আছে, ওখানে যেহেতু হচ্ছে মিক্স করা থাকে এবং এটা অনেক লম্বা সময় ধরে কাজ করে, সেক্ষেত্রে জন্য হচ্ছে এই ডোজ রিডাকশন করব হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য। বেজাল বোলাস রেজিমেন। বেজাল বোলাস রেজিমেনের মধ্যে মানে যদি আমি হচ্ছে র্যাপিড অ্যাক্টিং 3 বেলা রাখলাম যে 30 hours বিফোর মিল, আর একটা লং অ্যাক্টিং রাতের বেলা দিলাম, হ্যাঁ মানে বোলাস দিলাম 3 বেলা আর বেজাল হচ্ছে রাতে। তা এখন এটা কি করব? এখন হচ্ছে যে যেহেতু ইয়ে হয় তাহলে লাঞ্চ ডোজটা অমিট হয়ে যাবে। হ্যাঁ, মর্নিং ডোজটা পাবো আমার ইফতারে, নাইট ডোজটা পাবো সেহরিতে। মর্নিং ডোজ ইফতারে, নাইট ডোজটা হচ্ছে সেহরিতে পাবো, কিন্তু উইথ রিডাকশন 25 to 50% ডোজ রিডাকশন। আর লং অ্যাক্টিংটা 10টার মধ্যে নিয়ে নিতে হবে উইথ 15 to 30% ডোজ রিডাকশন। ঠিক আছে, 15 থেকে 30% ডোজ রিডাকশন করতে হবে লং অ্যাক্টিংটা। এখন যদি এরকম হয় যে স্প্লিট মিক্স রেজিমেন হয়, যে র্যাপিড অ্যাক্টিং 3 বেলা আর হচ্ছে যে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হচ্ছে যদি সকালে আর রাতে পায়, তাহলে সেক্ষেত্রে মর্নিং ডোজ তো আমরা ইফতারে নিবই, লাঞ্চ ডোজ হচ্ছে অমিট করব, লাঞ্চে যে ডোজটা আছে সেটা অমিট করব, এবং ইভিনিং ডোজ সেহরিতে নিব। সেক্ষেত্রে শর্ট অ্যাক্টিংটা
50% রিডাকশন করব, ইন্টারমিডিয়েট এটা 50% রিডাকশন করব। তাহলে যেটা দেখা যাচ্ছে যে ইনসুলিন বেশিরভাগ সময় 25 to 50% রিডাকশন। হ্যাঁ, যে 25 to 50% রিডাকশন করতেছি আমরা বেশিরভাগ সময়। ব্লাড গ্লুকোজ মনিটরিং, মনিটরিং করবে কখন? স্যারিতে করবে, মর্নিং অর 2 আওয়ার আফটার সারি, ঠিক আছে। আর আফটারনুনেরটা হলো কখন করবে? মিড ডে যেটা করতাম সেটা করবে বিফোর ইফতার, 2 আওয়ার আফটার ইফতার, অর এনি টাইম পেশেন্ট ফিল আনওয়েল। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই করতে হবে, রোজা ভেঙে যাবে এটা চিন্তা করে এটা বন্ধ রাখা যাবে না। আচ্ছা, তাইলে আমার হচ্ছে সেহরির আগে হলো প্রিমিক্সড ইনসুলিন, অ্যাডজাস্ট প্রিমিক্সড ইনসুলিন অফ ইফতার, প্রি ইফতার অ্যাডজাস্ট প্রিমিক্সড ইনসুলিন অফ সারি অর লং অ্যাক্টিং, and 2 hours after iftar adjust short acting insulin of iftar। অর্থাৎ মানে যদি আমরা দেখি যে সাহরির আগে সুগারটা হচ্ছে টার্গেট থেকে বেশি, তখন আমরা কি করব? ইফতারের যে প্রিমিক্সড ইনসুলিন নেওয়া হয় সেটাকে অ্যাডজাস্ট করব। যদি ইফতারের আগে সুগারটা বেশি থাকে তাহলে আমরা যদি প্রিমিক্স ইনসুলিন পাই তাহলে সেহরি অথবা যে লং অ্যাক্টিং পায় সেটার ওই লং অ্যাক্টিং এর ডোজটা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, ইফতারের আগে যদি বেশি থাকে তাহলে তার আগের বেলা মানে সেহরির সময় যে প্রিমিক্সড ইনসুলিন আর লং অ্যাক্টিং, এবং ইফতারের 2 ঘন্টা পরে যদি হচ্ছে সুগার বেশি থাকে তাইলে তখন ওই কোন ডোজটা অ্যাডজাস্ট করব? যেটা শর্ট অ্যাক্টিং, জাস্ট ইফতারের আগে যেই হচ্ছে ডোজটা নেওয়া হইলো সেই সময়ে হচ্ছে আমরা এটা অ্যাডজাস্ট করব। ঠিক আছে, মানে সারিতে বাড়লে সারির আগে কি ছিল? ইফতার, তো ইফতারের প্রিমিক্সটা অ্যাডজাস্ট করব। আর যদি ইফতারের আগে বাড়ে তাহলে ইফতারের আগে কি ছিল? সারি, সারির সময় যে প্রিমিক্স ইনসুলিন সেটা অ্যাডজাস্ট করব, অথবা সে যে রাত 10টায় যে তার হচ্ছে লং অ্যাক্টিং নেওয়ার কথা সেটা অ্যাডজাস্ট করব। আর 2 আওয়ার্স আফটার ইফতার বাড়লে তাহলে ওই যে ওই সময় যে র্যাপিড অ্যাক্টিংটা সে নিয়েছে ওইটার ওই শর্ট অ্যাক্টিং ইনসুলিন যেটা ইফতারের সময় নিয়েছে ওইটা হলো অ্যাডজাস্ট করতে হবে। এখন যদি হচ্ছে আর এবার তো বলছি যে দিনের বেলায় যে কোনো টাইমে খারাপ লাগবে তার হচ্ছে গ্লুকোজ লেভেল দেখতে হবে। এখন ব্লাড গ্লুকোজ যদি 3.9 মিলিমোল পার লিটারের কমে যায় এবং 16.7 মিলিমোল পার লিটার থেকে বেড়ে যায়, অথবা হাইপোগ্লাইসেমিয়ার কোনো সিমটম হয়, অথবা অন্য কোনো অ্যাকিউট ইলনেস হয় অন্য, তাহলে কিন্তু রোজাটা ভেঙে ফেলতে হবে। তাইলে 3.9 এর নিচে মানে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে এবং 16.7 এর উপরে যদি যেতে থাকে মানে হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে, এবং হাইপারগ্লাইসেমিয়া রিলেটেড হয়তো দেখা যাবে যে ডিকে ডেভেলপ করবে বা হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক স্টেটে চলে যেতে পারে। তখন এই জন্য ফাস্টিংটা অফ করতে হবে আর ওই রিলেটেড হচ্ছে ম্যানেজমেন্টে যেতে হবে। এখন দেখেন মিস্টার এক্স is 46-year-old obese man with diabetes for 8 years। কারেন্ট মেডিকেশন কি? সে ম্যাক্সুলিন 30-70 পাচ্ছে, সকালে 36, রাতে 18, নবেসিট 850, আর হচ্ছে মেটফরমিন সকালে আর রাতে, আর এমপা পাচ্ছে 10 মিলিগ্রাম শুধু সকালে। হি ডাজ নট মনিটর his ব্লাড গ্লুকোজ এট হোম। লাস্ট ব্লাড গ্লুকোজ প্রোফাইল ছিল তার ফাস্টিং হলো 7, 2 hour after 8.9। He has never had an episode of hypoglycemia or hyperglycemic emergency, কখনো হয় নাই তার। হ্যাঁ, তাইলে and no chronic complication of DM or comorbidity। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি সে হচ্ছে রোজা রাখতে পারবে কিনা এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে মানে এই ক্ষেত্রে হচ্ছে রোজা রাখতে পারবে কিনা। ডায়াবেটিক এডুকেশনের মধ্যে হচ্ছে দিব আমরা যে এখন দেখেন এই যে ম্যাক্সুলিন পেত 30-70, 36 আর 18, তাহলে এটাকে আমরা করে দিলাম কি সকালেরটা হচ্ছে সেহরিতে ইফতারে 36 রাখবো, কিন্তু এখানে প্রায় 30% আমি রিডাকশন করে দিলাম, দিয়ে রাখলাম হচ্ছে কত 12। তারপর মেটফরমিন 850 পেত 2 বেলা, এখানে একটা হচ্ছে ইফতারে একটা সেহরিতে, এম্পা 1 বেলা পেত ওইটা ইফতারের সময় রাখলাম। ঠিক আছে,
এখন টেক হোম মেসেজ, যে অ্যাকচুয়ালি মানে ফেসবুকে ভিডিও দেওয়ার একটা ভয় আছে, সেটা হচ্ছে যে অনেক মেডিকেল এবং নন মেডিকেল পার্সন সবাই হচ্ছে এই ভিডিওগুলো দেখে। তো আমার হচ্ছে আহ, ইয়ে থাকবে যে আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে যে আপনারা এই ফেসবুকের এই ভিডিওগুলো ডাক্তারের পরামর্শের কোনো রিপ্লেসমেন্ট না। এই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনাদের হচ্ছে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে, এবং আমি হচ্ছে যে নন মেডিকেল যারা আছেন তাদের জন্য আরো সহজ ভাবে মানে মেডিকেলের যে টার্ম গুলো আছে সেগুলোকে সহজ বাংলায় আহ, বলে আলাদা ভিডিও করব এরকম চিন্তা করছি। আর মেডিকেল পার্সোনালদের জন্য হচ্ছে হোম মেসেজ হলো যে প্রত্যেকটা পেশেন্টই কিন্তু আলাদা। সেক্ষেত্রে এর জন্য আপনাদেরকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালাইজ যে ট্রিটমেন্ট এটা করতে হবে। মানে ডায়াবেটিসের ম্যানেজমেন্টেই এরকম যে সব যে ট্রিটমেন্টটা মানে সবসময় কি হচ্ছে প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদাভাবে ইন্ডিভিজুয়ালাইজেশন করতে হয়। এবং প্রি রমাদান অ্যাসেসমেন্ট ইজ ভাইটাল ফর এনি ইন্ডিভিজুয়াল উইথ ডিএম দ্যাট ইন্টেন্ড টু ফাস্ট। আচ্ছা, তো এই রমাদানের ইয়েটা হচ্ছে এই পর্যন্তই। রমাদানের ম্যানেজমেন্টটা আমার হচ্ছে প্রেজেন্টেশনটা এই পর্যন্ত। তো আমি এই জন্য এখন একটু বিএসএমএমইউ তে এই অ্যাসেসমেন্ট নিয়ে, বিএসএমএমইউ গাইডলাইনে অ্যাসেসমেন্ট নিয়ে কি বলা আছে এটা একটু দেখি। ঠিক আছে, প্রথমে প্রি রমাদান অ্যাসেসমেন্টে পেশেন্টস এর অ্যাবিলিটিটা অ্যাসেস করতে হবে, তার গ্লাইসেমিক স্ট্যাটাস দেখতে হবে, কোনো কমপ্লিকেশন এবং কোমরবিড কন্ডিশন আছে কিনা। অ্যাবিলিটি, গ্লাইসেমিক স্ট্যাটাস, কমপ্লিকেশন, কোমরবিডিটি। ঠিক আছে, যে একটু ফাস্টিং করতে দিব বলবো নাকি বলবো যে আপনার ফাস্টিং করা উচিত হবে না, রোজা রাখা উচিত হবে না, এটা কি বলবো কিনা। আচ্ছা, এখানে এই কন্ডিশনগুলো যদি থাকে ডায়াবেটিস রিলেটেড, যেমন অ্যাডভান্স নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি। তাহলে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন কি কি আমরা জানি, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি। এখন নেফ্রোপ্যাথি যদি অ্যাডভান্স লেভেলে থাকে, রেটিনোপ্যাথি যদি সিভিয়ার থাকে, আর হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। এটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে কোন স্টেজে কি থাকে আপনারা কি বলতে পারবেন? যদি পারেন এটা আমাকে একটু কমেন্টে বলেন যে কি থাকে, কোথায় ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথিতে কি পাবো, প্রি প্রলিফারেটিভ স্টেজে কি পাবো, প্রলিফারেটিভ স্টেজে কি পাবো, এগুলো একটু বলেন আমাকে। যদি কমেন্ট করে জানান তাহলে দেখবো যে আরো আরো আপনার সাথে সাথে আরো অন্যরাও জানতে পারবে। আচ্ছা, কোন কারো ক্ষেত্রে যদি হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস থাকে, ব্রিটাল ডায়াবেটিস থাকে, মেজর ম্যাক্রোভাস্কুলার ডিজিজ, ম্যাক্রোভাস্কুলার কোনগুলো, স্ট্রোক, এমআই, তারপরে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া, এসব যদি হয়, রিসেন্ট যদি হচ্ছে হাইপারোস্মলার স্টেট অথবা যদি ডিকে থাকে, হিস্ট্রি থাকে, তাহলে পারবেন না। পোরলি কন্ট্রোল ডায়াবেটিস মানে র্যান্ডম ব্লাড সুগার যদি 300-র বেশি হয়, 300, র্যান্ডম ব্লাড সুগার যদি 300-র বেশি হয় তাহলে ডায়াবেটিস তাহলে রোজা রাখতে পারবে না। তারপরে তার যদি মাল্টিপল ইনসুলিন ইনজেকশন পার ডে হয় তাহলে তা আমাদের অ্যাডভাইস থাকবে যে রোজা না রাখতে, তবে এটা কিন্তু একটু শেষের দিকে রাখা হয়েছে। হ্যাঁ, তারপরে তার যদি কোনো ফিজিওলজিক্যাল কন্ডিশন থাকে যেমন প্রেগন্যান্সি, তারপরে হচ্ছে ল্যাকটেশন, তাহলেও আমরা বলবো যে রোজা না রাখতে। তাইলে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন গুলো যদি থাকে, ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন থাকে, ডায়াবেটিসের যে অ্যাকিউট যে ইমার্জেন্সি, ওই দুইটা কন্ডিশনের যদি রিসেন্ট হিস্ট্রি থাকে, ডায়াবেটিস একদম পোরলি কন্ট্রোলড যদি হয়, তাহলে আমরা রোজা রাখতে আমাদের অ্যাডভাইস হবে রোজা না রাখতে। ঠিক আছে, এখন তারপরে প্রেগন্যান্সি, ল্যাকটেশনও আমরা ডিসকারেজ করব। এখন পেশেন্টের যদি কিছু অন্য কোএক্সিস্টিং কোনো মেডিকেল কন্ডিশন থাকে যেমন অ্যাকিউট পেপটিক আলসার, সিভিয়ার পালমোনারি টিউবারকুলোসিস, সিভিয়ার ইনফেকশন, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, রিকারেন্ট স্টোন ফরমেশন, ক্যান্সার উইথ পোর জেনারেল কন্ডিশন, ওভার্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে রিসেন্ট এমআই, সিভিয়ার সাইকিয়াট্রিক কন্ডিশন, হেপাটিক ডিসফাংশন যদি হয়, তাহলে আমরা এগুলো হচ্ছে তাকে বলবো কি যে রোজা না রাখতে। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা যদি মাথা থেকে পা পর্যন্ত হিসাব করি, সিভিয়ার সাইকিয়াট্রিক কন্ডিশন মাথায়। এরপরে যদি আসি হচ্ছে চেস্টে, চেস্টের মধ্যে আছে সিভিয়ার পালমোনারি টিউবারকুলোসিস, হ্যাঁ, তারপরে সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা,
এরপর চেস্টার কি আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, যে রিসেন্ট এমআই। এরপর আসি আমরা হচ্ছে অ্যাবডোমেনে। অ্যাবডোমেনের মধ্যে রিকারেন্ট স্টোন ফরমেশন, হেপাটিক ডিসফাংশন, ঠিক আছে। আর একটা জেনারেল ইয়ে হচ্ছে সিভিয়ার ইনফেকশন। তাহলে সিভিয়ার সাইকিয়াট্রিক কন্ডিশন, what cardiovascular disease, recent MI, তারপরে হচ্ছে সিভিয়ার পালমোনারি টিউবারকুলোসিস, সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপরে রিকারেন্ট স্টোন ফরমেশন, আর অ্যাবডোমেনে আরেকটা হলো হেপাটিক ডিসফাংশন। এরপরে হচ্ছে আমার হলো ওভারঅল হলো সিভিয়ার ইনফেকশন। এখন ফাস্টিং করলে এই ডায়াবেটিস পেশেন্টের রিস্ক কি? মেজর রিস্ক অ্যাসোসিয়েটেড হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, ডিহাইড্রেশন, ওয়েট চেঞ্জ, ঠিক আছে। এখন ব্লাড গ্লুকোজের লেভেল এর সাথে রিলেটেড করে একটা ছবি দেওয়া আছে, যে কোন লেভেলে কি ধরনের বডির মধ্যে যে কি এফেক্ট হয় সেগুলো হচ্ছে দেওয়া আছে। যে যখন হচ্ছে 4-এর নিচে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ, তো প্রথমে গ্লুকাগন, এপিনেফ্রিন, গ্রোথ হরমোন সিক্রেট করে, তখন আবার 3.2 হয়ে যায়, তখন কর্টিসল সিক্রেট হয়, যখন 2.8 এ যায় তখন কগনিটিভ ডিসফাংশন হচ্ছে। এরপরে 2.2 এর নিচে লেথার্জি, 1.7 হয়ে গেলে কোমা, 1.1 এ গেলে কনভালশন, 0.6 হয়ে গেলে পার্মানেন্ট ব্রেইন ড্যামেজ এবং ডেথ। The IDF DAR risk categories and recommendations for patients with diabetes who fast during Ramadan. তাহলে আমরা হচ্ছে এখানে ভেরি হাই রিস্ক এবং মডারেট টু লো রিস্ক, এই যে তিনটা ক্যাটাগরি বলছিলাম না, এই ক্যাটাগরি হচ্ছে সেটা। ক্যাটাগরি 1 ভেরি হাই রিস্ক, এটা হচ্ছে মাস্ট নট ফাস্টিং। ক্যাটাগরি 2 এটা হবে শুড নট ফাস্ট, হ্যাঁ। অ্যান্ড ক্যাটাগরি 3 তাহলে মেডিকেল অ্যাডভাইস শুনবে এবং তারা হচ্ছে কি করবে, ফাস্টিং করতে পারবে, কিন্তু তার ইন্ডিভিজুয়াল ইয়ে আছে কিনা, যে সে ফাস্টিং আসলে টলারেট করতে পারে কিনা, তাহলে সে হচ্ছে টলারেট মানে ফাস্টিং করতে পারবে, রোজা রাখতে পারবে। তাহলে এই ক্যাটাগরিগুলো কি কি? ক্যাটাগরি 1 হচ্ছে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া উইদিন দ্য 3 মান্থ, ডিকে উইদিন দ্য 3 মান্থ প্রায়র টু রমাদান। তাহলে হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া 3 মাসের মধ্যে তার সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয়েছিল কিনা এবং হাইপারগ্লাইসেমিয়ার যে কমপ্লিকেশন সেগুলো হয়েছিল কিনা, ডিকে বা হচ্ছে হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক কোমা হয়েছিল কিনা লাস্ট 3 মাসের মধ্যে। তারপরে তার রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয় কিনা এবং হিস্ট্রি অফ হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস, ঠিক আছে। কেউ যদি টাইপ 1 ডায়াবেটিস থাকে এবং পোরলি কন্ট্রোল থাকে, অন্য কোনো অ্যাকিউট ডিজিজ থাকে, তাহলে এরা হচ্ছে ভেরি হাই রিস্কের মধ্যে পড়বে। তারপরে আগে থেকে ডায়াবেটিস ছিল, এখন প্রেগনেন্ট, অথবা জিডিএম হচ্ছে এবং জিডিএম এ হচ্ছে ইনসুলিন আমরা হচ্ছে প্রেসক্রাইব করি, সেক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক। এবং এরপর অ্যাকিউট ইলনেসে যেমন দেওয়া যাবে না, ক্রনিক ইলনেসের মধ্যে যেমন সিকেডি স্টেজ 4-5, ক্রনিক ডায়ালাইসিস, এই মানে এই সময়তে হচ্ছে মানে ইয়ে করা যাবে না, ভেরি হাই রিস্ক। তারপরে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, অ্যাডভান্স ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, ওল্ড এজ এন্ড ইল হেলথ। এসব এই ক্যাটাগরি 1। আর ক্যাটাগরি 2 তে পেশেন্ট যদি রোজা রাখতে চায় তাহলে তাকে হচ্ছে স্ট্রাকচার্ড এডুকেশন দিতে হবে, তারপরে একটা ডায়াবেটিস টিমের সাথে তাদেরকে ট্যাগ করে দিতে হবে, তার ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে এবং মেডিকেশনটা অ্যাডজাস্ট করে দিতে হবে। এরপরে তাকে প্রিপেয়ার করতে হবে যে এখন হাইপো বা হাইপার হয়ে গেলে যাতে রোজা ভেঙে ফেলে। আর হচ্ছে তাকে এই মানে ওভারঅল তার এডুকেশনটা এনশিওর করে তার করতে হবে। এখন কেউ যদি রোজা রাখতেই চায় তাহলে তাকে তো আমরা হচ্ছে জোর করতে পারি না, কিন্তু আমরা আমাদের যেটা বলার এবং কি কি আছে ঝুঁকিগুলো আছে সেগুলো বলে দিব। ক্যাটাগরি 2 হাই রিস্ক, টাইপ 2 ডায়াবেটিস উইথ সাস্টেইন পোর গ্লাইসেমিক কন্ট্রোল। দেখেন টাইপ 1 যদি পোরলি কন্ট্রোল হয় তাহলে ভেরি হাই রিস্ক, আর টাইপ 2 যদি পোর গ্লাইসেমিক কন্ট্রোল হয় তাহলে এটা হবে হাই রিস্কের মধ্যে পড়বে। তারপরে টাইপ 1 ডায়াবেটিস সেটা যদি ওয়েল কন্ট্রোলড হয় সেটাও হাই রিস্ক। এবং টাইপ 2 ওয়েল কন্ট্রোলড কিন্তু মিক্সড ইনসুলিনের অথবা মাল্টি ডোজ ইনসুলিনের মধ্যে আছে তাহলে সেটাও হাই রিস্ক। তারপরে প্রেগনেন্ট টাইপ 2 মানে যদি তার আগে থেকেই ডায়াবেটিস আছে, সে প্রেগনেন্ট হলো সেই মা, অথবা
হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস হলো, তাকে যদি আমরা ডায়েট অথবা মেটফরমিন দিয়ে কন্ট্রোলে রাখতে পারি তাহলে সেটা হচ্ছে হাই রিস্ক, আর যদি ইনসুলিন লাগে তাহলে সেটা হচ্ছে ভেরি হাই রিস্ক। তবে সিকিডি স্টেজ 4 আর 5 হলো ভেরি হাই রিস্ক, স্টেজ 3 থেকে হলো হাই রিস্ক। তারপরে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন যদি অ্যাডভান্সড হয় তাহলে এটা হলো ভেরি হাই রিস্ক, কিন্তু এটা যদি স্টেবল থাকে তাহলে এটা হলো হাই রিস্ক। তারপরে কোমরবিড কন্ডিশন দ্যাট প্রেজেন্ট অ্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর, পিপল উইথ ডায়াবেটিস পারফর্মিং ইন্টেন্স ফিজিক্যাল লেবার, তাহলে হচ্ছে তার হাইপো হওয়ার চান্সটা বেশি থাকে। ট্রিটমেন্ট উইথ ড্রাগস দ্যাট মে এফেক্ট কগনিটিভ ফাংশন। তাহলে হাই রিস্ক, ভেরি হাই রিস্ক আর হাই রিস্ক মোটামুটি কাছাকাছি, মানে যেগুলো হচ্ছে কি বলবো, মানে একই ধরনের ডিজিজ, কিন্তু যেগুলো হচ্ছে আনস্টেবল বা একটু অ্যাডভান্স কন্ডিশনে বা অ্যাকিউট কন্ডিশনে আছে সেগুলো হচ্ছে ভেরি হাই রিস্কে চলে যায়, আর স্টেবল বা অ্যাডভান্স, অতটা অ্যাডভান্স না, সেগুলো হচ্ছে হাই রিস্ক গ্রুপে চলে যায়। এখন এই হাই রিস্ক গ্রুপে যারা নাই এবং ভেরি হাই রিস্ক গ্রুপে যারা নাই, মানে যাদের কোনো কোমরবিডিটি নাই, তারপরে টাইপ 2 ডায়াবেটিস খুব ওয়েল কন্ট্রোলড আছে। কারণ টাইপ 1 কিন্তু ওয়েল কন্ট্রোল থাকলেও হাই রিস্ক, ঠিক আছে। মানে ইনসুলিনে যে আছে, ইনসুলিন যদি তার মাল্টিপল টাইমস না লাগে সেই তো মানে হাই রিস্কে থাকে। তো সেই এখন যদি টাইপ 2 ডায়াবেটিস থাকে, সাথে যদি লাইফস্টাইল মেটফরমিন, কার্বোজ, থায়াজোলিডিনিডিয়ন, সেকেন্ড জেনারেশন সালফোনাইলেরিয়া, ইনক্রেটিন বেস থেরাপি, SGLT2 ইনহিবিটর, বেসাল ইনসুলিন পায়, তাহলে হচ্ছে এটা হলো কি মডারেট ও লো রিস্ক পেশেন্ট। এবং কিন্তু তারা হচ্ছে রোজা রাখার আগে তাদেরকে কিন্তু প্রপার এডুকেশনটা দিতে হবে, যে তাদের মেডিকেশনের ডোজকে অ্যাডজাস্ট করতে হবে রিকমেন্ডেশন অনুযায়ী, এবং ব্লাড গ্লুকোজ মনিটরিং করতে হবে। তাহলে এরকম রিস্ক অ্যাসেসমেন্ট এই চার্ট আছে, এলিমেন্ট ফর রিস্ক ক্যালকুলেশন এন্ড সাজেস্টেড রিস্ক স্কোর ফর পিপল উইথ ডায়াবেটিস মেলাইটাস। এখানে এরকম আমরা হচ্ছে রিস্ক স্কোর বসাবো। যদি এই স্কোর 0 থেকে 3 আসে তাহলে ফাস্টিং ইজ সেফ, যদি 3.5 to 6 আসে তাহলে তো হচ্ছে ইউলো জোনে পড়ে যাবে, আর যদি মানে রোজা না রাখাই ভালো। আচ্ছা, আর যদি 6 এর বেশি আসে তাহলে আমরা বলবো যে আপনি রোজা রাখতে পারবেন না। তাইলে এই হচ্ছে স্কোরিং, কিসের কিসের উপরে এটা স্কোরিংটা করা হয়। এটা হলো ডায়াবেটিস টাইপ এন্ড ডিউরেশন, হাইপোগ্লাইসেমিয়া, কোনো হিস্ট্রি আছে কিনা, ক্যারেক্টারিস্টিক্স অফ গ্লাইসেমিক কন্ট্রোল, তো সেলফ মনিটরিং, ব্লাড গ্লুকোজ, অ্যাকিউট কমপ্লিকেশন, কোন ক্রনিক কমপ্লিকেশন, এরপরে হচ্ছে প্রেগন্যান্সি, কোনো ধরনের ফ্রেইলটি অর কগনিটিভ ফাংশন, ফিজিক্যাল লেবার কেমন করে, প্রিভিয়াস রমাদান এক্সপিরিয়েন্স কেমন ছিল, ফাস্টিং আওয়ার হচ্ছে লোকেশন কোথায়। হ্যাঁ, হয়তো দেখা যাবে যে আমাদের দেশে হলো অনেক মানে 12 ঘন্টা 14 ঘন্টা হলেই হয়ে যায়, আবার কোনো কোনো দেশে 18 ঘন্টা 20 ঘন্টাও ফাস্টিং করতে হয়। তো দুই দেশে তো মানে রোজা রাখার রিস্ক একরকম হবে না। তারপরে ডায়াবেটিসের ট্রিটমেন্টে কি পায়, এই হচ্ছে 12টা জিনিসের উপরে হচ্ছে স্কোর বসে তার রিস্কটা ক্যালকুলেট করতে হবে। এখন এটা হচ্ছে যে স্যাড পার্টটা কি, এটা হচ্ছে যে আসলে অনলি 30 to 67% অফ ফিজিশিয়ান ইউজড এ রমাদান ফোকাসড এডুকেশনাল প্রোগ্রাম। এডুকেশন এন্ড মোটিভেশন এটা কিন্তু খুব প্রয়োজন। হ্যাঁ, যে এই রমাদান ফোকাস যে কাদের কাদেরকে আমাদের এই এডুকেশনটা দিতে হবে, এটা টার্গেট হচ্ছে অবশ্যই হেলথ কেয়ার প্রফেশনালদের আগে জানতে হবে, এবং তারা হচ্ছে হচ্ছে যে তাদের পেশেন্টকে অ্যাওয়ারনেস বাড়াতে পারে এবং জেনারেল পাবলিককে। এই জন্যই কিন্তু আমরা ভিডিও বানানোর উদ্দেশ্য, আমি নিজেও কিন্তু মানে শিখছি এবং এটা হচ্ছে আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি, যাতে যদি একটু মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য। তাহলে পেশেন্টকে কি দিতে হবে, রমাদান এবং ডায়াবেটিস সম্পর্কে যে এডুকেশন, তার মিল প্ল্যানিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ড্রাগ অ্যাডজাস্টমেন্ট, ব্লাড সুগার মনিটরিং, আর হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন এন্ড দেয়ার ম্যানেজমেন্ট। আমরা বলি যে মানে ডায়াবেটিস ম্যানেজমেন্টে আমরা বলি যে DIE, ডি ফর হচ্ছে ডায়েট, আই তে হচ্ছে ইনসুলিন এন্ড আদার ড্রাগ, ওরাল ড্রাগ, ই ফর হচ্ছে এক্সারসাইজ, আরেকটা ই হচ্ছে এডুকেশন, এবং লাস্টে যে এডুকেশনটা বললাম এই এডুকেশনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো হচ্ছে এক্সারসাইজ, এডুকেশন, মনিটরিং, মোটিভেশন। হ্যাঁ, এইভাবে বলি। তো এখন এই জিনিসগুলোকে, হ্যাঁ, এইটাই যে ডায়েট, তার হচ্ছে
মেডিকেশন, আই ফর ইনসুলিন অ্যান্ড আদার মেডিকেশন, তাহলে এই ডোজ অ্যাডজাস্টমেন্ট। আর এটা হচ্ছে এক্সারসাইজ, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলতে হবে, মানে কিভাবে কি কখন কি ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে কেন করতে পারবে না, এইগুলো হচ্ছে অ্যাডভাইস দিতে হবে। আর হচ্ছে কি করতে হবে, তাদেরকে এডুকেশন দিতে হবে। ফাস্টিং এ কি ক্ষতি হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া কি ক্ষতি হতে পারে, কি ধরনের মানে হাইপোগ্লাইসেমিয়ার ইয়া কি রিস্ক গুলো কি, এই টোটাল এডুকেশনটা তাদেরকে দিতে হবে। দিলে তখন হচ্ছে যে তাকে মনিটরিং, যে সেলফ যে মনিটরিং যেটা, এটার জন্য তাকে উৎসাহিত করতে হবে। তাহলে হচ্ছে এক্সারসাইজ, এডুকেশন, মনিটরিং, মোটিভেশন। হ্যাঁ, এটা একটা স্টাডি যে যদি হচ্ছে এডুকেশন, যদি পেশেন্টের এডুকেশনটা যদি থাকে যে কিভাবে হচ্ছে হচ্ছে রোজায় হচ্ছে ডায়াবেটিসের ম্যানেজমেন্টে কেমন হওয়া উচিত, সেই ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিক ইভেন্ট অনেক কম। ঠিক আছে। আর আরেকটা জিনিস, যেমন এই যে এডুকেশন থাকলে রোজায় হচ্ছে 5, কিন্তু হচ্ছে এডুকেশন ছাড়া রোজার মধ্যে হচ্ছে হাইপোগ্লাইসেমিক ইভেন্ট প্রায় 36। হ্যাঁ, এডুকেশন রোজার আগে রোজা নাই, এমনি প্রি রমাদান যে হাইপোগ্লাইসেমিক ইভেন্ট দেখেন, যে রোজা ছাড়াও নয় রোজার মধ্যেও নয়, তার মানে ওগুলো হচ্ছে আসলে এডুকেশনের জন্য হয় না, অন্য কোনো কারণে এই হাইপোগ্লাইসেমিয়াটা হয়। হ্যাঁ, আর এখানে সেখানে দেখেন যে যদি প্রি রমাদান এবং রোজার মধ্যে দেখেন এডুকেশনটা কতখানি ইম্প্যাক্ট ফেলতে পারে, যেখানে আপনার এডুকেশন ছাড়া 36টা ইভেন্ট হলো হাইপোগ্লাইসেমিয়া, সেখানে যদি তাকে এডুকেশন দেয়া হয় সেটা কমে 5-এ চলে আসে। তার মানে প্রায় কত 4 টাইমস ইনক্রিজ হয়ে যাচ্ছে রোজার মধ্যে, যদি হচ্ছে তার যে রোজা রাখার কারণে প্রায় 4 টাইম ইনক্রিজ হয়, কিন্তু আমরা যদি এডুকেশন দেই তাহলে সেটা কিন্তু প্রায় 7 টাইমস আমরা হচ্ছে ডিক্রিজ করে ফেলতে পারি। তো এখানে মানে এডুকেশনের আরো কিছু হচ্ছে কিছু গ্রাফ দেখানো হচ্ছে যে এডুকেশন দিলে কি হয়। তো ডায়েট নিয়ে আমি একটু বিস্তারিত আলাপ করব। তো আমার মনে হয় যে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। তো এরপরে হচ্ছে একটা ভিডিও হচ্ছে রমজানের হচ্ছে ডায়েট আর হচ্ছে প্রেসক্রিপশন কি ধরনের হয় সেগুলো নিয়ে আলাপ করব। আর তারপরে আরেকদিন হচ্ছে সিক ডে তে ম্যানেজমেন্ট কিরকম হয়। তো স্পেশাল সিচুয়েশন গুলো তো একটু অন্যরকম, সেটার জন্য হচ্ছে একটা মানে প্রায় মনে হয় 3টা পার্ট, 3টা কি 4টা পার্ট হবে। আর যদি মানে রেগুলার যে ডায়াবেটিস ম্যানেজমেন্ট, যে ইনসুলিন থেরাপি কাদের লাগে, ইনসুলিনের ডোজ কেমন হওয়া উচিত, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কে কখন কোনটা অ্যাড করা উচিত, এইটা নিয়ে আমার মনে হয় যে 2টা সেপারেট ভিডিও বানাইতে হবে। আর হলো ডায়াবেটিসের ইন্ট্রোডাকশন, এটা সবাই কম বেশি জানে, তারপরে জাস্ট ফর রিক্যাপের একটা মানে প্রায় 7-8টা ভিডিও আমি চেষ্টা করবো যে আগামী 8 থেকে 10 দিনের মধ্যে এই ভিডিওগুলো করার জন্য, যাতে মানে আমরা সবাই মিলে ডায়াবেটিসটা হচ্ছে মানে রিভিশন, মানে ডায়াবেটিস হচ্ছে এত হচ্ছে ইমার্জিং একটা নন কমিউনিকেবল ডিজিজ, যেটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রপার এডুকেশনের মাধ্যমে এটাকে মানে কন্ট্রোলে রাখার জন্য আমাদের হচ্ছে এই প্রপার এডুকেশনটা প্রয়োজন, আমাদেরও প্রয়োজন, এবং রোগীদেরকেও আমরা মানে এডুকেটেড করতে পারি, এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য কিছু আলাদা ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফিজ।